দুইটা থাপ্পড় মারলাম নতুন বউকে, তাও আবার বাসর রাতেই। আজকে বিয়ে করে বাসর ঘরেই বউকে মারলাম। ব্যাপারটা জানি কীরকম না। যাই হোক, প্রথম থেকে বলি, বিয়ের সম্পূর্ণ কাজ করে বাসর ঘরে যেতেই আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নেইনি, আমার কাছে আসবেন না। মেনে নেননি কেন? আর এটা বিয়ের আগে বলতেন, তাহলে আমি সবাইকে মানা করে দিতাম। বিয়ের আগে বলা সম্ভব হয়নি, তাই বলাও হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জোর করব না এবং আপনার কাছেও যাব না। কিন্তু একটা কথা, আপনি এখন অজু করে আসবেন আর দুজন একসাথে নফল 2 রাকাত নামাজ পড়ব। আমি আপনাকে মেনেই নেইনি, তাহলে আপনার সাথে নফল নামাজ পড়বো কেন? এত কথা বলেন কেন? যা বলছি তাই করো। করব না। 2টা মেরে বললাম, যা অজু করে আয়। পানিযুক্ত চোখ নিয়ে অজু করতে গেল। অজু করে আসলে নফল নামাজটা পড়ে নিলাম আর বললাম, এই যে শুনেন, থাপ্পড় মারার জন্য দুঃখিত। সীমা কোনো কথা বলল না, সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমিও আর কিছু বললাম না। আমার বাসায় বড় লোকদের মতো সোফা নেই, তাই মেঝের উপর চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমার নাম মোহাম্মদ ফররুখ আহমেদ শুভ। আমি মাদ্রাসার চাকরি করি এবং বাচ্চাদের আরবি প্রাইভেট পড়াই। আমি এতিমখানায় মানুষ হয়েছি, তাই পরিবারের কেউ নাই। চাকরি ও প্রাইভেট পড়িয়ে মাস শেষে দেখা যায় 15,000 টাকার মতো হয়। আবার মসজিদের ইমামতিও করি। চেহারা তেমন ভালো না, মুখ ভরা দাড়ি, দেহের রং কালো। আর গল্পের নায়িকা সীমা মডার্ন মেয়ে, গায়ের রং ফর্সা, অনেক সুন্দর দেখতে। ওর বাবা অনেক ধনী, আর যে মসজিদে ইমামতি করি সেই মসজিদের সভাপতি। আর এই কারণেই আমাদের বিয়েটা উনি দেন আর আমি না করিনি। অনেক কথা বললাম, এবার গল্পে আসা যাক। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়লাম, পরে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করলাম। ওইদিকে সীমা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি হালকা নাস্তা করে মক্তবে পড়াতে গেলাম। সেখান থেকে আসলাম 7:30-এ। এসে দেখি সীমা এখনও ঘুমিয়ে আছে। তাকে ডাক দিয়ে বিরক্ত করলাম না, এতিম মানুষ, তাই রান্না করতেই পারি, তাই চলে গেলাম। রান্না করলাম মাংস। রান্না করে খাওয়া সেরে গোসল করে রুমে গেলাম, যেয়ে দেখি সীমা কান্না করছে। ওই দিকে মনোযোগ না দিয়ে বললাম, আমি রান্না করে রাখছি, খেয়ে নিতে পারেন। আর যদি না খান তাহলে অসুস্থ হয়ে পড়বেন, পরে আবার আমারই সেবা করতে হবে, তাই খেয়ে নিলে খুশি হব। আমি মাদ্রাসায় গেলাম, ফিরতে দেরি হবে, এই বলে চলে আসলাম। অন্যদিকে সীমার অনেক ক্ষুধাও লাগছে, তাই দেরি না করে রান্নাঘরে গিয়ে দেখে মাংস রান্না করেছি, তাই তার খিদা দ্বিগুণ হয়ে গেল। আসলে মাংস তরকারি অনেক টেস্টি হয়েছিল, তাই আর দেরি না করে খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষ করে সীমা ভার্সিটিতে গেল। যাওয়ার পরে ওর বান্ধবী বলল, কি রে, একাই বিয়ে করলি? দাওয়া তো দিলি না। তো বল, দুলা ভাই দেখতে কেমন? একদমই বিশ্রী, মুখ ভরা দাড়ি, দেখতেই কিরকম দেখা যায়। আমার জীবনটাই শেষ হয়ে গেছে ওর সাথে বিয়ে হয়ে। ডিভোর্স নিয়ে নিব। বাদ দে, চল ক্লাসে যাই। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসে। আমি এখনও যাইনি। আমার একটা সাইকেল আছে, যেটা দিয়ে আমি চলাফেরা করব। আমি সাইকেল চালাচ্ছি আর ভাবছি, আমার বউকে নিয়ে কত স্বপ্ন ছিল, যেগুলো একটা পূরণ হলো না। আমি বাড়িতে গেলাম, গিয়ে সীমা বসে কার সাথে ফোনে কথা বলছে। শুনতে পেলাম চেহারা একবারই বিশ্রী, মুখ ভরা দাড়ি, মনে হয় অ্যামাজন জঙ্গল, আর কি ঢিলেঢালা পোশাক পরে। আর আমার তাকে দেখলেই বমি আসে। আমি এসব শুনে ভাবলাম হয়তো আমার কথাই বলছে, সে বলারই কথা। আমি মনে মনে হাসলাম আর বললাম, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। পিছন থেকে আমি একটু কাশি দিলাম। সে পিছনে তাকিয়ে আমাকে দেখে কলটা কেটে দিল। আপনার সাথে কিছু কথা আছে। বলেন। আমার ডিভোর্স চাই। আমি ডিভোর্স দিতে পারবো না, আর আপনি আমাকে ডিভোর্স দিয়েন। ওকে। এখন কেউ কারোর সাথে কথা বলি না, খুব প্রয়োজন ছাড়া। আর রান্নাটাও আমারই করতে হয়, আর সীমা শুধু খায়। আমার ভালোই লাগে। তাকে না পেলাম, তাকে তো নিজের হাতে রান্না খাওয়াতে পারছি, এটাই সান্ত্বনা। প্রিয় জিনিসটা পাইনি। আল্লাহ বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। এদিকে সীমা উকিলের সাথে কথা বলেছে 2 মাস সময় লাগবে ডিভোর্সের কাজ কমপ্লিট করতে। তার মানে 2 মাস একসাথে থাকতে হবে। 15 দিন আছে আর ডিভোর্সের। এরই মধ্যেই ওদেরই ভার্সিটিতে অনুষ্ঠান আয়োজন করা হয়, আর ওখানে আমাকে দাওয়াত করা হয় কোরআন তিলাওয়াত করার জন্য। আমিও যাই।
মাথায় লম্বা পাগড়ি, সাদা গোল পাঞ্জাবি, ম্যাচ করা পায়জামা ও জুতা, পুরা যে কারো ক্রাশ খাওয়ার মতো ড্রেস আপ। আর এই পোশাকে সীমা মোটামুটি ক্রাশ খায়। আমি স্টেজে স্যারদের সাথে বসে আছি। অনুষ্ঠানের কার্যক্রম শুরু হলো। আমি প্রথমে কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করলাম। তারপর বাকিরা অনেক কথা, এক একজনে এক এক রকম কথা বলল। পরে আমাকে কিছু উদ্দেশ্য করে বলা হলো, আপনি কিছু বলেন। আমি মাইক পিসের সামনে দাঁড়িয়ে বলা শুরু করলাম, আসসালামু আলাইকুম। আপনারা কেউ ছোট নন যে আপনাদের ভালোভাবে বোঝাতে হবে। আপনারা সবই বোঝেন, বুঝেও আপনারা আল্লাহর ইবাদত করেন না। সবসময় আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। আবার অনেকেই ভাবেন দাড়ি রাখলে খারাপ দেখা যায়, স্মার্ট দেখা যায় না। এটা আপনাদের ভুল ধারণা। দাড়ি রাখলে যদি খারাপ দেখা যেত তাহলে আল্লাহ আমাদেরকে দাড়ি দিত না। দাড়ি তো মেয়েদেরকেও দিতে পারতো, কিন্তু আল্লাহ তা দেয়নি, কারণ দাড়ি দিলে মেয়েদের ভালো দেখা যাবে না। আল্লাহ ছেলেদের দাড়ি দিয়েছেন কারণ দাড়ি দিয়ে ছেলেদের ভালো দেখা যাবে। আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। এরকম আরও কিছু কথা বলে বক্তব্য শেষ করলাম। স্যার অনেক কিছু বলল। সব শেষে অনুষ্ঠান শেষ হলো। আমি বাড়িতে চলে আসলাম। সীমা এখনও আসেনি। সীমা অনুষ্ঠান শেষ করে ওর বান্ধবীদের সাথে গল্প করতে করতে বের হইতেছে। গল্প করার মাঝে এক বান্ধবী সীমাকে বলে উঠল, এই আমি তো ক্রাশ খাইছি। কার উপরে খাইলি? আরে ওই হুজুরটার উপরে খাইছি। দেখলি কিরকম মায়াবী চেহারা, মুখে মনে হয় লাইট মারছে। ইস, তাকে যদি আমি জীবন সঙ্গী হিসাবে পাইতাম তাহলে জীবন ধন্য মনে হতো। এই কথাগুলো শোনার পর সীমার মুখটা মলিন হয়ে গেল। তারপর ওর বান্ধবী যা বলল, আমি হুজুরকে চিনি, তিনি আমার ভাতিজাকে আরবি পড়ান। আরেকটা বান্ধবী বলল, ওই ছেলের নাম কি রে? হুজুরের নাম ফারুক আহমেদ শুভ। কত সুন্দর নাম, মানুষটাও যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। সীমা সবকিছু শুনছে আর মুখটা মলিন বানিয়ে রেখেছে। তখনই খাদিজা ধাক্কা দিয়ে বলল, কিরে, তুইও প্রেমে পড়েছিস নাকি? কথাই বলতে চাস না? আমার জিনিস আর আমিই প্রেমে পড়বো, এটা কেমনে সম্ভব? তোর জিনিস মানে? আরে ও তো আমার স্বামী, আমার তো ওর সাথেই বিয়ে হয়েছে। ফাজলামো করা বাদ দে। তুই কি প্রেম করার আগেও ছ্যাঁকা খাওয়াতে চাস নাকি? বিশ্বাস না হলে চল আমার সাথে, আমি যেখানে থাকি। চল যাব। তুই যদি মিথ্যা বলস তাহলে তোর ঘাট মটকাবো। ভার্সিটি থেকে বাড়ি বেশি দূরে না, তাই হাঁটতেছে আর এসব কথা বলতেছে। অবশেষে তারা সবাই বাড়িতে এসে কলিং বেল চাপ দিল, কিন্তু দরজা খুললাম না। অনুষ্ঠান শুরু হয়েছিল জোহরের নামাজের পরে, যার কারণে বাড়িতে আসার একটু পরে আসরের আজান দেয়। আর আমি আসরের নামাজ পড়ছিলাম, তাই দরজা খুলি নাই। আরেকবার চাপ দিয়ে সীমা বলল, দেখ তো কয়টা বাজে। 5টা বাজে। এখন নামাজের টাইম, তাহলে একটু দেরি কর, উনি মনে হয় নামাজ পড়তেছে। কিছুক্ষণ ওয়েট করার পর আমার নামাজ পড়া শেষ হওয়ার পর গিয়ে দরজা খুলে দিলাম। আমি জানি সীমা এসেছে। তার দরজা খুলে দিয়ে উপরের দিকে না তাকিয়ে মাথা নিচু করে আবার চলে আসলাম। ওরা সবাই ঢুকলো। ঢুকে আমাকে দেখতে পেল। আমি একটা মুরব্বি গেঞ্জি আর টুপি মাথায় দিয়ে চলে যাচ্ছি আমার রুমে। পিছন থেকে সীমা আমাকে ডাক দিল, এই যে শুনছেন, আমার বান্ধবীরা এসেছে আপনার হাতের রান্না খেতে। আসেন পরিচয় করিয়ে দেই। পরে কাছে গেলাম। সীমা বলল, এ হলো ইতি, এ হলো ইরা, এ হলো সুরভি, এ হলো খাদিজা। আপনি কি একটু রান্না করবেন? ঠিক আছে, করছি। ওদের বসতে বলো। পরে আমি রান্না করতে চাই। ওরা ফ্রেশ হয়ে গল্প করতে থাকে। রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তাই আমি টেবিলে খাবার রেখে অজু করতে যাই। অজু করতে করতে আজান হয় আর আমি নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে এসে দেখি ওরা সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। আপনারা খাওয়া বাদ দিয়ে বসে আছেন কেন? আপনি কষ্ট করে রান্না করলেন, আপনাকে ছাড়া কেমনে খাই? আপনারা খান, আমি পরে খেয়ে নিব। আসো একসাথে খাই। এটা বলার সাথে সাথেই সীমা ওর মাথা একটা থাপ্পড় মারে আর বলে, ওটা তোর দুলাভাই, সম্মান করে কথা বল। আচ্ছা ঠিক আছে, আমি খেতে বসছি। এরপর খাওয়ার পর্ব শেষ হলো। সবাই খাবারের প্রশংসা করলো, শুধু সীমা বাদে। সীমার বান্ধবীরা সবাই থাকবে ঠিক করলো। আমাকে ওরা এটা ওটা জিজ্ঞাসা করতেছে। হঠাৎ করেই ইরা প্রশ্ন করে বসলো, আপনি সীমার সাথে এত কম কথা বলেন কেন? আমরা আসছি তাই মনে হয় এত কম কথা বলতেছে। এসব আজে বাজে প্রশ্ন করা বাদ দে, চল রুমে যাই। ঈশার আজান হচ্ছে, তাই আমি নামাজ পড়তে চলে এসেছি। আমার জন্য
ভালো হলো, প্রথমে যার উপর ক্রাশ খেলা তাকে পাওয়ার সম্ভাবনা আছে। কেমন করে? কি উল্টাপাল্টা কথা বলছিস? কেন, তুই একদিন বললি দুলাভাই দেখতে একদম বিশ্রী, মুখ ভরা দাড়ি, দেখতে কিরকম দেখা যায়। আমার জীবনটাই শেষ হয়ে গেছে ওর সাথে বিয়ে হয়ে, ডিভোর্স নিয়ে নিব। তোর তো পছন্দ হয়নি, তুই ডিভোর্স দিবি, আর আমি চান্স নেওয়ার ট্রাই করব। সীমার মুখটা অন্ধকার হয়ে গেল, কিছু বলল না। আমি নামাজ পড়ে বাড়িতে আসলাম। এসে আমি যে অন্য রুমে গেলাম থাকার জন্য, বিছানায় শুয়ে আছি, দেখি সীমা আসছে। এসে চুপচাপ দাঁড়িয়ে আছি। চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে বললাম, তুমি কিছু বলবা? সীমা যা বলল তাতে আমার হুঁশ উড়ে যাওয়ার অবস্থা। সীমা আমাকে বলল, আমি আজকে আপনার সাথে শুব। আমার ওই ঘরে আমার বান্ধবীরা শুয়েছে। কিন্তু কোনো সমস্যা হয় বা ঘুমের ভিতরে তোমার শরীরের উপর হাত চলে যায় তাহলে? আরে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, মাঝখানে কোলবালিশটা দিচ্ছি। তারপর দুজন দুই পাশে শুয়ে পড়লাম। আমি কিছুক্ষণের ভিতরে ঘুমিয়ে গেলাম। সীমাও ঘুমিয়ে গেছে হয়তো। আমার ফজরের আজানের সাথে সাথেই ঘুম ভেঙে গেল। আসলে অভ্যাস হয়ে গেছে আজানের সময় ওঠার। চোখ খুলে দেখি সীমা আমার বুকের উপর শুয়ে আছে। সীমা এমনি কিউট, তাকে আরও কিউট লাগতেছে। আসলেই আমাকে সীমার সাথে মানায়নি। সীমা কত সুন্দর আর আমি কত কালো। সীমাকে তো আরও সুন্দর ছেলের সাথে ভালো মানাতো। আমি ওকে বুক থেকে সরিয়ে আমি উঠে ফ্রেশ হতে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দেখি সীমাও নামাজ পড়ছে। মনে মনে খুশি হলাম। যাই হোক, আল্লাহ সীমাকে বুদ্ধি দিয়েছে। আমি গিয়ে কোরআন শরীফ পড়া শুরু করলাম। জোরে জোরে কোরআন পড়ছি। কোরআন জোরে পড়াই সবচেয়ে উত্তম। আমার কণ্ঠটা একটু সুন্দরই ছিল, আর সুর দিয়ে কোরআন পড়ছিলাম, যেটা হয়তো সীমার ভালো লেগেছিল। তাই দেখি সীমা পাশে এসে বসে আছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার কোরআন পড়া শেষ হতেই সীমার দিকে তাকালাম। তাকাতেই সীমা একটু লজ্জা পেল আর উঠে গেল। আমি রান্না করতে চলে গেলাম। আজকের আরবি পড়াতে যাব না, কারণ 6-7 জন মানুষের রান্না করতে একটু সময় লাগবে। আমি রান্না করছি, সীমা ওদের বান্ধবীর কাছে এসে দেখে ওরা সবাই দেয়ালের দিকে পিঠ লাগিয়ে বসে আছে। সীমা বলল, কি রে, তোরা এইরকম বসে আছিস কেন? আমরা বসে আছি সেটা বাদ দেয়া, আগে বল কোরআন কে পড়লো? আমার স্বামী পড়লো। এত জোরে কেউ কোরআন পড়ে? তোর স্বামীর কোরআন পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে ভালোই হয়েছে, ঘুম না ভাঙলে কি এত সুন্দর তেলাওয়াত শুনতে পেতাম? আর কোরআন পড়ার সময় মনোযোগ দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে কোরআন তেলাওয়াত শুনতেই ইচ্ছে করবে। আসলে তুই অনেক ভাগ্যবতী এরকম একটা স্বামী পেয়ে। তোদের কথা অনেক শুনলাম, চল এবার যা, ফ্রেশ হয়ে এসে নাস্তা কর। সবাই ফ্রেশ হয়ে এসে নাস্তা করলো। নাস্তা করে এসে আড্ডা দিতে লাগলো। কিন্তু সীমা আমাকে রান্না করতে হেল্প করছে, আমারও ভালোই লাগছে। রান্না শেষ হলো, খাবার টেবিলে নিয়ে গিয়ে পরিবেশন করলাম এবং নিজেও খেতে বসলাম। খাওয়ার সময় গলায় ভাত আটকে যায় আর আমি কাশি দিয়ে উঠি। তখনই সীমা খাওয়া ছেড়ে এসে আমাকে পানি খাইয়ে দেয় আর মাথায় হাত বুলিয়ে দেয়। সীমা, তুমি খাও, এখন আমি ঠিক আছি। পরে সীমা খাবার খেতে চলে যায়। এই প্রথম বউয়ের মনে আমার প্রতি ভালোবাসা দেখলাম। সত্যি কথা বলতে মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় আমার ভালো লাগছিল। যাই হোক, খাওয়ার পর্ব শেষ হলো। খাওয়া শেষ হওয়ার পরে আমি সীমার বান্ধবীদের সাথে কিছু গল্প করলাম। অবশেষে তারা বিদায় নিল। বাড়িতে আমি আর সীমা শুধু। তখনই সীমার ফোনে একটা কল আসলো। কল রিসিভ করে বলল, বাবা কেমন আছো? ওপাশ থেকে কি যেন বলল। সীমা শুধু হ্যাঁ হু করে গেল। কল কেটে দিয়ে বলল, বাবা আমাকে বাড়িতে যেতে বললো, আমি যাব কি? আগে তো কোনো জায়গায় যেতেই পারমিশন লাগতো না, এখন যে পারমিশন লাগে। বাবার বাড়ি যাও, অনুমতি নেওয়ার কি আছে? সীমা কিছু না বলে ওর বাবার বাড়িতে গেল। আমি এখন বাড়িতে একাই, কোনো কাজ নেই, তাই খাটে হেলান দিয়ে কিতাব বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙল তখন দেখি 3টা বেজে গেছে। তাড়াহুড়ো করে উঠে গোসল করে নামাজটা পড়ে নিলাম। সীমা এখনও আসেনি, তাই দরজাটা লাগিয়ে একটু বাজারে গেলাম কিছু কেনাকাটার জন্য। যেতেই রাস্তায় আসরের নামাজ পড়ি, তারপর কিছু কেনাকাটা করি। কেনাকাটা করতে করতে মাগরিবের আজান দেয়। পথে নামাজ পড়ে নেই। নামাজ পড়ে বাড়িতে আসি। এসে দেখি সীমা রান্না করতেছে। এতদিন তো সীমা রান্না করতে গেল না,
আজকে হঠাৎ করে রান্না করতে গেছে। কিছু না বলে বাজার ব্যাগটা রান্না করে রেখে আমি ঘরে গেলাম। গিয়ে দেখি বিছানায় চাদর তোশক কিচ্ছু নেই, সব ভাঁজ করে রেখে দিয়েছে। পরে বাইরের ঘরে এসে টিভি চালিয়ে টিভি দেখা শুরু করলাম। সীমা বাড়িতে যাওয়ার পর সীমার বাবা সীমাকে বলেছে, সীমা, তুমি কি আমার উপর রাগ করে আসো তোমার অমতে বিয়ে দিলাম বলে? না বাবা, রাগ করে থাকবে কেন? বাবারা যা করে মেয়ের ভালোর জন্যই করে। আমি শুনলাম তুই শুভকে ডিভোর্স দিবি। বুঝছস, শুভ অনেক ভালো একটা ছেলে। তুই যদি ডিভোর্স দিতে চাস তাহলে আমাকে বলতি, আমি সব কিছু ঠিক করে ডিভোর্স নিয়ে আসতাম। এমনি এমনি শুভকে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। তোমাকে কে বললো আমি ডিভোর্স চাইছি? শুভই বলল। যা কিছু করেছিস বা যা বলেছিস সব কিছু শুভ আমাকে ভালোভাবে আমাকে বুঝিয়েছে। তাই তোকে আমি ফোন করে নিয়ে আসলাম। তোর আর শুভর বাড়িতে যাইতে হবে না, আমি শুভকে ডিভোর্সের কাগজ দিয়ে দিব। সীমা কান্না ভাব নিয়ে বলল, আমি ভুল ছিলাম, কিন্তু আমি পরে ভুলটা বুঝতে পেরেছি। ডিভোর্সের আমি নিব না, আমাকে মাফ করে দাও বাবা। আমার কাছে মাপ চেয়ে কি করবি? যার কাছে ভুল করেছিস তার কাছে মাপ চা। সে যদি তোকে মাপ করে দেয় তাহলে তোর কপাল ভালো। এদিকে রান্নার কাজ শেষ করে সীমা এসে খাবার সাজিয়ে আমাকে বলল, ওগো আসেন, ভাত খেয়ে যান। ওগো ডাকটা শুনে আমার মনের ভিতর অন্যরকম আনন্দ বিরাজ করলো। আমি খেতে গেলাম। সীমা খাবার বেড়ে দিল। খাবার মুখে দিয়েই ওহ করে শব্দ করে উঠলাম। খাবার মনে হয় এবারই নতুন রান্না করছে। তরকারি ভিতর নুন দিয়ে বোঝাই করে রাখছে। খাবার ভালো হয়নি? খুব সুন্দর হয়েছে। স্বাদের জন্যই চিৎকার করে উঠলাম। দেখি, আমি খেয়ে দেখি। সীমা খেয়েই ওয়াক থু করে ফেলে দিল আর বলল, বাজে হয়েছে, তুমি বললে না কেন? আসলে আমি এখন কি খাবো? আমি আবার না খেয়ে রাতে থাকতে পারবো না। চিন্তা করো না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। পরে বাইরে থেকে খাবার এনে দুজনেই খেলাম। বিছানার অবস্থা তো জানিনি, পরে আমি ওগুলো গিয়ে ঠিক করব। তখনই সীমা, ওগুলো ঠিক করার দরকার নেই, আমার সাথে শুবেন, আমার একা ভয় লাগে। কিন্তু আপনি আমাকে মেনে নেননি। একসাথে থাকবো যদি রাতে কোনো ভুল ত্রুটি হয়ে যায়। এত কথা বলো কেন? তোমাকে আমার সাথে থাকতে বলছি, তুই থাকবি, চল। প্রথমবার সীমাকে রাগি মুটে দেখলাম। পরে আমি গেলাম, গিয়ে মাঝখানে কোলবালিশ, দুজন দুদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছি। সীমা যেহেতু আমাকে ডিভোর্স দেওয়ার 2 দিন বাকি আছে, তাই বলছিলাম আমার একটা ইচ্ছা পূরণ করবে। একটি না, 10টা ইচ্ছা পূরণ করব, আর ডিভোর্স তো দিবই না। বলেন। আমার সাথে কালকে একটু ঘুরতে যাবা? আমার বউকে নিয়ে আসা ছিল। আমি প্রতিদিন বিকালবেলা ঘুরতে যাব। ঠিক আছে, যাব। এই কথা বলে দুজনেই ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের সময় ঘুম ভাঙলো, দেখি সীমা আমার বুকের উপর শুয়ে আছে। আমি ওকে সরাবো, ঘুমের মধ্যে সীমা বলছে, আরে তো নড়ছো কেন? একটু ঘুমাতে দাও তোমার বুকে। তাও আমি সরিয়ে দিয়ে উঠে নামাজ পড়তে গেলাম। বিকালে মাদ্রাসা থেকে এসে সীমাকে একটা কালো বোরকা দিয়ে বললাম, এটা পরে আসো, একটু ঘুরতে যাব। সীমা বোরকা পরে বের হয়ে এলো। আমি সাদা পাঞ্জাবি পরেছিলাম, মাথায় টুপি। পরে দুজন ঘুরতে বের হলাম। যেখানে যেখানে ঘোরার ইচ্ছা ছিল সবখানেই ঘুরলাম। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। আমি আর সীমা আসছি। তখনই সীমা বলল, বাড়ির কাছে তো এসেই পড়েছি, এখন মুখটা বের করি। করো। টুকিটাকি গল্প করতেছি আর হাঁটতেছি। রাত করে হাঁটার মজাই আলাদা, তাও যদি পাশে বউ থাকে। তখনই ঘটলো একটা বিপদ। রাস্তার পাশে কিছু বখাটে ছেলে বসেছিল। আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তারা আমাদের খারাপ কথা বলছে। আমি প্রতিবাদ করলাম, বললাম এরকম বাজে মন্তব্য করা ঠিক নয়। এক কথায় ঝগড়া বেজে গেল। তখনই অন্য আরেকটা লোক আসলো। লোকটা মনে হয় ধনী। এসে বলল, এখানে কি সমস্যা? বস, এই ছেলেটা তর্ক করছে। তাহলে ওর সাথে মুখে কথা বলস কেন? লাঠির মাধ্যমে কথা বল। ওরা আমাকে মারতে আসছে। তোমরা কিন্তু কাজটা ঠিক করছো না। তোমরা ভুল করো না, তোমাদেরকে কিন্তু পস্তাতে হবে। সীমা ভয়ে চুপসে আছে। আর আমার এই কণ্ঠটা শোনার পর ওদের বস বলল, দাঁড়া তো, ছেলেটাকে আগে ভালো করে দেখি। বস আমাকে দেখার পর চমকে উঠল আর বলল, ভাই আপনি? আর আপনি কেমন আছেন? আপনাকে অনেক খুঁজেছি একটু কথা বলার জন্য। ভালো আছি। ভাই মাফ করে দেন, আমি চিনতে পারি নাই যে আপনি এটা।
বস, এর কাছে মাপ চাওয়ার কি আছে? এত বেশি বুঝোস কেন? তোরা মাপ চা। না, মাপ চাবো না। জীবনকে হারাতে চাস নাকি? আমার কথা শুনছিস না? তাড়াতাড়ি মাপ চা। পরে ওরা মাফ চাইলো। আমি বললাম, ওদেরকে সাবধান হয়ে থাকতে বলো, আগের রূপে ফিরে গেলে কিন্তু সরকার পর্যন্ত নড়িয়ে দিব। ঠিক আছে ভাই, এরকম হবে না। পরে আমি সীমাকে নিয়ে চলে আসলাম। সীমা তো পুরোই অবাক আমার রাগী চেহারা দেখতে। সীমা শুধু ভাবছে আমার কথাগুলো। অবশ্যই বখাটেরা সীমার কাছেও মাপ চাইছে। সীমা শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সীমা একটা কথাও বলে নাই। সকালে ঘুম থেকে উঠে দুজনেই স্বাভাবিক। ওইদিকে রাতে বখাটেগুলো ওদের বসকে বলছে, বস, আপনি ওনার কাছে মাপ চাইলেন কেন? আর তাকে দেখে চমকে উঠলেন কেন? আর ওনাকে ভাই বলে ডাকলেন কেন? এত প্রশ্ন একবারে করিস কেন? আচ্ছা শোন, তোরা কি কখনো কিলার শুভর নাম শুনেছিলি? সত্যি শুনছিলাম, তখন তো আমরা এর ভিতর ঢুকি নাই। শুনছিলাম সে খারাপ আর ভয়ঙ্কর ছিল, অনেক লোককে মেরেছে। ওর নাম বাচ্চাদের ঘুম পাড়াতো। মায়েরা সন্তানকে বলতো, বাবা ঘুমাও, শুভ আসতেছে। কিন্তু তুমি ওখানে ওর নাম বলছো কেন? আরে ওই হলো কিলার শুভ। ও 15টা ক্যারেটে জানে, তোদের মতো 5 জন ওর কাছে হাতের ময়লা। কিন্তু যে গেল, তাকে দেখে তো মনে হয় না সে খুন খারাপি করত। তাকে দেখে তো হুজুর মানুষ মনে হয়। শুভর জীবনে অনেক কিছু ঘটে গেছে, যার কারণে সে আজ হুজুর। কি ঘটনা বস? অনেক বড় ঘটনা, যেটা এখন বলতে পারবো না। চল বাসায় চলে যাব। আর শুভর সাথে দেখা হলে বেয়াদবি করবি না, দেখা হলে সালাম দিবি। ঠিক আছে বস। আমি আর সীমা আজকে একসাথে নামাজ পড়লাম। পরে কোরআন পড়তেছি, সাথে সীমাও কোরআন পড়তেছে। পড়া শেষ হওয়ার পর সীমা বলল, আমাকে একটু রান্না শিখিয়ে দেন না। ঠিক আছে, রান্নাঘরে চলো। সীমাকে রান্না শিখিয়ে দিলাম। রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি মাদ্রাসায় পড়াতে চলে গেলাম, আর সীমা ভার্সিটিতে। সীমার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বখাটের বস কেন শুভর কাছে মাপ চাইল। আর শুভর বলা লাস্ট কথাগুলো ভাবতে লাগলো। তখনই সীমা দেখতে পেল বখাটেদের বসকে একটা হোটেলে ঢুকতে। সীমা দৌড়ে কাছে যেতেই লাইটের আলো থাকার কারণে আমরা ওদের কি স্পষ্ট দেখি, আর ওরা আমাদের কি স্পষ্ট দেখে। আরে ভাবি, কোনো সমস্যা হয়েছে নাকি? না, তাহলে চিনতে পারছেন আমাকে? আপনি হলেন ভাইয়ের বউ, আর আমি চিনবো না তা কি করে হয়? আপনার সাথে জরুরি কথা আছে, চলেন কিছু খাই আর কথা বলি। কি কথা বলবেন? আসেন আমার সাথে। সীমা রবিকে নিয়ে গিয়ে একটা কফি শপে নিরিবিলি জায়গায় বসলো। আচ্ছা, আপনি শুভ ভাইকে ভাই বলে ডাকলেন কেন এবং মাফ চাইলেন কেন? শুভ আপনাদের চিনে কিভাবে, আর আপনি তাকে এত সম্মান দেখালেন কেন? কিভাবে যে বলি আপনাকে? সবকিছু বলবা, আর সবকিছুই আমাকে সত্যি বলবা। আর যদি না বলো তাহলে শুভকে বলবো তুমি আবার আমাকে ডিস্টার্ব করছো। আচ্ছা ভাবি, বলছি, আপনি কখনো কিলার শুভর নাম শুনেছিলেন? শুনেছিলাম, কিন্তু তখন আমি বাইরের দেশে থাকতাম। শুনেছিলাম উনি খুব ভয়ঙ্কর লোক ছিলেন, উনি অনেক লোককে মেরেছিলেন। ওই কিলার শুভ হলো আপনার স্বামী, আমাদের ভাই। মানে গলা শুকিয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই, এখন উনি খুব ভালো মানুষ। উনি ভালো হলেন কিভাবে? সেটা অনেক বড় গল্প, আজকে উঠি আরেকদিন বলবো। আজকেই বলেন, না বললে শুভকে বলবো। বুঝতে পারছি, না বললে আপনি আমার অবস্থা খারাপ করে দিবেন। তাহলে শুনুন, আজকে থেকে 2 বছর আগের ঘটনা, ফ্ল্যাশব্যাক। রবি বলা শুরু করলো, শুভ ভাই ছিল ভার্সিটির ভিপি। তিনি রাজনীতি খুব বুঝতেন। ভার্সিটির ভিপি থাকার কারণে এই এলাকার বড় বড় নেতার সাথে তার পরিচয় ছিল। তিনি খুন করতেন শুধু জালিয়াতি লোকদের। এমপিদের সাথে উঠা বসার কারণে পুলিশ তাকে কিছুই করতে পারত না। ভার্সিটির সবাই তাকে সম্মান করত, আবার ভয়ও পেত। ওই সময় আমরা ছিলাম পাতি মাস্তান, মেয়েদের টিচ করা আর দোকানে খেয়ে টাকা না দেওয়াই ছিল আমাদের কাজ। একদিন কিছু লোক মেয়েদের খারাপ কথা বলছিল, তখন ওই মেয়েটি গিয়ে শুভ ভাইকে বিচার দেয়। আমরা তার সাথে খারাপ ব্যবহার করেছি। পরে শুভ ভাই এসে সেই মায়ের দেয়, আর এভাবেই শুভ ভাইয়ের দিন কাটছিল খুন খারাপি করে। প্রতিদিনই কোনো না কোনো খারাপ লোককে মারতই। শুভ ভাইয়ের একটা বন্ধু ছিল, তার নাম রিফাত। সে রাজনীতি করতো, কিন্তু শুনেছিলাম রিফাত আর শুভ ভাই হাই স্কুল লেভেল থেকে একসাথে পড়ে আসছে। রিফাত ভাই শুভ ভাইকে টাকা দিয়ে সাহায্য করতো, এমনকি শুভ ভাই ওদের বাসায় থেকেই পড়াশোনা করছে। হঠাৎ একদিন রিফাত ভাইয়ের খালাতো বোন ওই ভার্সিটিতে ভর্তি হয়, আর রিফাত ভাই শুভ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায় সেতুকে। রিফাতের খালাতো বোনের নাম সেতু। শুভ ভাই সেদিন একটা মিটিংয়ে ছিল। ওরা কাউকে মারার পরিকল্পনা করছিল খুব গোপনীয়ভাবে। শুভ ভাইদের একটা আলাদা কনফারেন্স রুম ছিল, শুধুমাত্র শুভ চেলারা থাকতো। আমিও সেদিন ওই রুমে ছিলাম। মার খাওয়ার পর শুভ ভাইয়ের দলে নাম দিয়েছিলাম। ঘরটা আটকানো থাকতো, আর দরজায় একটা আমাদের লোক থাকতো। রিফাত লোকটিকে বলল, শুভকে দরকার, বাইরে আসতে বলো।
দুঃখিত, আমি পারবো না, ভাই বকবে। তাহলে সরো, আমি ভিতরে যাই। আপনাকে ভিতরে ঢুকতে দিব না, দয়া করে 1 ঘন্টা পরে আসেন। তুমি সরো। দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। শুভ ভাইকে বললে আপনার হাত পা ভেঙে দিবে। রিফাত লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকার সাথে সাথে আমি সহ সবাই বলে উঠলাম, কে রে শালা, তুই ডিস্টার্ব করতে চলে এসেছিস? তাড়াতাড়ি বের হ, তা না হলে গুলি করে খুলি উড়িয়ে দিব। কে রে শালা, তুই দেখি অনেক ভিআইপি হয়ে গেছিস। শালা বলার কারণে আমাদের রাগ আরো বেড়েছে। শালা বলছে, আবার তুই আবার নাম ধরে ডাক দিছে, এতে সবারই শরীরে আগুন ধরে গেছে। রিফাতকে মারবে। আরে না, তুই এখানে এলি কেন? ফোন দিতে চলে যেতাম তোর ওখানে। তোর সাথে কিছু কথা আছে। শুভ বলল, সবাই চলে যা, আরেক সময় কাজের কথা বলবানি। ভাই কাজ থেকেও বড় হয়ে গেল। হয়ে গেছে, কারণ ও আমার জান। যা বলছি তাই শোনো, একটা কথাও যেন বের না হয় তোমাদের মুখ থেকে। সবাই চলে আসলাম। তুই এখানে এলি কেন? ভার্সিটিতে তো দেখা করতে পারতাম। তোকে তো বললাম আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাব, একটা জরুরি কাজ পড়লো, তাই তোর কাছে এলাম। তাহলে বল। চল কবি শপে যাই। সে তো আসো। এটা আবার কে? আমার খালাতো বোন, ওর সাথে তোর আলাপ করাতেই আসলাম। সেতু শুভ রিফাত সবাই কফি শপে গেল। কফি শপের দোকানদার শুভকে দেখেই বলল, কেমন আছো বাবা? জি আঙ্কেল, আপনি? আর আপনার ছেলে কেমন আছে? ভালো বাজান। আঙ্কেল 3টা কপি দেন, ওরা সবাই বসলো। এ হলো আমার খালাতো বোন, নাম হলো সুমাইয়া আক্তার সেতু, এবার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে। শুভ মেয়েটার দিকে ভালো করে তাকালো, আর এই প্রথম কোনো মেয়ের দিকে শুভ ভালো করে তাকায়। একভাবে তাকিয়েই থাকে। শুভ মেয়েটার প্রেমে পড়ে যায়। ওই শালা ধ্যানে পড়লি নাকি? না রে। সেতু, এ হলো মোহাম্মদ ফররুক আহমেদ শুভ, কোনো সমস্যা হলে একে বলবা, ও হেল্প করে দিবে। ঠিক আছে। শুভ আবার সেতুর ভয়েসের প্রেমে পড়ে গেল। শুভ এক দৃষ্টিতে সেতুর দিকে তাকিয়ে আছে, আর সেতু মিষ্টি মিষ্টি হাসছে। ভাইয়া চলেন উঠি। চল। সে তো একটু বসো, তোমাকে দেখি। সেতু হেসে দেয়। রিফাত শুভর মাথাতে থাপ্পড় মারে আর বলে, এই শালা কি বলিস উল্টো পাল্টা। শুভ বাস্তবে ফিরে আর বলে, কিছুই না। পরে ওরা উঠে চলে আসবে, তখন শুভ বলে, সেতু, তোর ফোন নাম্বার তো দিলা না। ফোন নম্বর দিয়ে কি করবেন? সমস্যা হলে জানাবা কেমনে? আর আমি কই না কই থাকবো তার ঠিক নেই। আর আমাকে আপনি না বলে তুমি করে বললে খুশি হব। ঠিক আছে, এই নেন নাম্বার। নাম্বার নেওয়ার পরেই শুভ ওই নাম্বারে ফোন দেয় আর বলে, এটাই আমার নাম্বার, হবু স্বামী দিয়ে সেভ করে রাখো। কি বললেন? বললাম আমার নাম দিয়ে নাম্বারটা সেভ করে রাখো। তারপর যে যার মতো চলে যায়। কিছুক্ষণ পরে সবাইকে ডাকে, খুনের পরিকল্পনা করে। রাতে শুভর চোখে ঘুম নেই, চোখ বন্ধ করলে শুধু সেতুর মুখ ভেসে ওঠে। শুভ ভাবছে ফোন দিব কিনা, এদিকে সেতু ভাবতেছে শুভর আচরণগুলো। সেতু শুভর প্রেমে পড়ে গেছে। সেতু বলে নাম্বার নীল ফোন দেয় না কেন। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে ওঠে শুভর। ধৈর্য আর কোলায় না, তাই সেতুকে ফোন দেয়। সেতু ফোনটা হাতে নিতেই দেখে হবু স্বামী ফোন করেছে। আরে ভাই, শুভ ফোন করেছে। ফোন রিসিভ করলেই শুভ চুপ, সেতু চুপ করে আছে। আর কত চুপ করে থাকবা ভাইয়া, কথাও তো বলো। ও তাই তো, চুপ করে আছি কেন? কি করতেছো? তোমার কথাই ভাবছি। তুমি কি করছো? সত্যি আমার কথা ভাবতেছিলে? আমিও তোমার কথাই ভাবছিলাম। ভালোই তো। ওদের মধ্যে অনেকক্ষণ কথা। পরের দিন তারা পার্কে দেখা করে। শুভ সেতুকে তার মনের কথাই জানিয়ে দেয়। শুভ সরি বলে, সেতু, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, আমাকে ফিরিয়ে দিও না। যদি ফিরিয়ে দিই তাহলে তুমি কি করবে? তোমার জন্য আমি কবি হয়ে যাব এবং সব গল্পে নায়ক নায়িকাকে মিলাবো না। তাহলে কবি হও। তুমি কি মজা করছো নাকি? তুমি কি মজার পাত্র নাকি যে তোমার সাথে মজা করব? সত্যি ফিরিয়ে দিবে? না গো, আমিও তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এভাবে কিছুদিন যায়। হঠাৎ একদিন সেতু ফোন দেয় শুভকে আর বলে কিছু ছেলে তাকে খুব বাজে বাজে কথা বলছে। শুভ এটা শোনার সাথে সাথেই গাড়ি নিয়ে রওনা দেয় সেই জায়গার উদ্দেশ্যে। গিয়ে সেতুকে খুঁজে বের করে আর দেখে ওই ছেলেগুলো সেতুকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। এটা থেকে শুভর মাথায় রক্ত উঠে যায় আর তাড়াতাড়ি গিয়ে ছেলেদের এক পাশ থেকে মারা শুরু করে। তাদের মধ্যে মারামারি বেজে যায়। এক পর্যায়ে শুভ সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। আপনারা ভাবছেন শুভ একাই ওদের মারল কিভাবে? আরে ভাই, আমি আগেই বলেছি শুভর 15টা ক্যারাটি জানা আছে। ওদের মাটিতে শুইয়ে দিয়ে সেতুর কাছে যায়, গিয়ে বলে, কোন ছেলেটা তোমাকে সবচেয়ে বেশি বাজে কথা বলেছে? সেতু ইশারা দিয়ে দেখিয়ে দেয় ওই ছেলেটা। শুভ ছেলেটার কাছে যায় আর বলে, কে রে শুয়োরের, এখন ওকে খারাপ কথা বল। ছেলেটা বলে, তুই আমাকে মেরে ঠিক করলি, আমি এখনকার এমপির ছেলে, তোকে পস্তাতে হবে।
আরে শালা, তাহলে তুই আসলাম এমপির ছেলে? শালা তোরা বাপ বেটা একই হইছস। লাগা তোর বাপকে ফোন লাগা। পরে হেলাল ফোন লাগালো ওর বাপের নাম্বারে। এমপির ছেলের নাম হেলাল। ফোন দিয়ে বলে, বাবা আমাকে একটা ছেলে অনেক মেরেছে, তুমি আসো তাড়াতাড়ি। হেলালের বাবা এটা শোনার পর আমাদেরকে ফোন দিয়ে বলে, আমার ছেলেকে মেরেছি, তাকে মারতে হবে, তাড়াতাড়ি আসো। ওই সময় আমরাই সবচেয়ে বড় গুন্ডা ছিলাম। আমরাও চলে যাই। আমরা জানতাম না শুভ ভাই ওদেরকে মেরেছে। আর শুভ এসে সেতুকে বলে, তুমি বাসায় যাও, আমি দেখছি ব্যাপারটা। তোমার কোনো কিছুই হবে না তো? না, কিছুই হবে না। তোমার কোনো কিছু হবে না তো? তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমি বাঁচবো না। এটা বলে সেতু চলে যায়। এদিকে এমপি সাহেবও আমরা চলে যাই শুভ ভাইকে মারতে। এমপি সাহেব তার ছেলের কাছে যায় আর হেলাল শুভকে দেখিয়ে দেয় ও হেলালকে মেরেছে। আমরা সবাই মারতে যাই, শুভ ভাই অন্যদিক তাকিয়ে আছে। আমি যখন পেছন থেকে লাঠি দিয়ে বাড়ি মারতে যাব তখন দেখি শুভ ভাই আমাদের দিকে ঘুরে আর আমাদের হাত থেকে লাঠি পড়ে যায়। আর বলি, ভাই তুমি এখানে? আমি এখানে সেটা বড় কথা না। রবি, তোরা এখানে কেন? আর আমাকে আঘাত করতে চাইছিলি? তোদের সাহস তো বেশি হয়ে গেছে। আসলে ভাই ভুল হয়ে গেছে, আমরা আপনাকে চিনতে পারিনি। এমপি সাহেব আমাদেরকে ডাকলেন আর বললেন তার ছেলেকে কে যেন মেরেছে, তাকে মারতে হবে। আমরা জানতাম না আপনি মেরেছেন ওদেরকে। হাত জোর করে মাপ চাচ্ছে। এটা দেখে আসলাম বলল, ওই তোরা মাপ চাইছিস কেন? মার শালারে, তোরা বলে কাউকে ভয় পাস না? এটা বলার সাথে সাথে আমরা আসলামের দিকে ঘুরে, ওই তোর সাহস তো কম না, তুই আমাদের ভাইকে মারতে বলস? তোদের ভাই মানে? তখনই শুভ বেরিয়ে এসে বলতে লাগলো, আমি মেরেছি তোর ছেলেকে, তোর তো সাহস কম না আমাকে মারতে বলস? ভাই ভাই, জানতাম না যে তুমি মেরেছো। তুমি কি ওকে চেনো নাকি? আর ওকে ভাই বলছো কেন? চুপ, কথা বলিস না। তা ভাই, ছেলের অপরাধ কি ছিল? আপনি জানেন, আমি কাউকে বিনা দোষে আমি কাউকে মারি না। ও মেয়েদেরকে টিচ করতেছে, তাও আবার মেয়েটি কেউ না, আমারই ভালোবাসা। তোর ছেলেকে সাবধান করে দে, তা না হলে এর পরের বার লাশ পাবি। এটা বলে শুভ চলে আসে। আসলাম আর হেলালও চলে যায়, কিন্তু হেলাল ওর মনে মনে প্রতিশোধের আগুনে জ্বলে উঠে। সে প্রতিশোধ নিবে সেতুকে মেরে ফেলে। কয়েকটা দিন ভালোই কাটে শুভ আর সেতু। একদিন শুভ একটা পার্টিতে যায়, যদিও শুভ পার্টিতে যেতে নিষেধ করেছিল, কিন্তু সেতু শুভর কথা না শুনে চলে যায়। পার্টি শেষ হতে অনেক রাত হয়। সেতু একাই বাড়ির দিকে রওনা দেয়। সিএনজি দিয়ে যাচ্ছিল সেতু, তখন পথের ভিতর হেলাল সিএনজি দাঁড় করে সেতুকে নামতে বলে, কিন্তু সেতু নামতে না করে আর সিএনজি ড্রাইভারকে সিএনজি চালাতে বলে। কিন্তু হেলাল সিএনজি চাকায় গুলি করে পাংচার করে দেয়। পরে একরকম জোর করে সেতুকে হেলাল তুলে নিয়ে যায়। হেলাল তুলে নিয়ে গিয়ে সেতুকে ঘরের ভিতর আটকে রেখে হেলাল শুভকে কল দেয় আর বলে, তোর ভালোবাসা আমার কাছে আটকানো, পারলে তুই ওকে বাঁচিয়ে নিয়ে যা। শুভ এই কথা শোনার সাথে সাথেই শুভর শরীরের রক্ত গরম হয়ে যায়। আর শুভ ভাই রাতে সবাইকে ফোন দিয়ে যে সেতুকে বন্দি করে রেখেছে সেই জায়গার কথা বলে। আমরা সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে রওনা দিই। শুভ ভাই আগে যায়। শুভর ভাইয়ের যাওয়ার আগমন দেখে হেলাল সেতুর দুই পায়ের দুইটা হাতে মোট 4টা গুলি করে। তারপরের গুলিটা করে সেতুর বুকে। সেতু শুধু চিৎকার করছে। এর মধ্যেই শুভর আগমন ঘটে আর হেলালকে লাথি মেরে ফেলে দিয়ে সেতুর কাছে যায়। এর ভিতরে আমরা যাই আর অ্যাম্বুলেন্স ফোন করি। শুভ সেতুকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় আর আমরা হেলাল ও হেলালের সাথে যারা ছিল তাদেরকে ধরে উড়াধুরা পিটানোর পর আমরা হেলাল ও তাদের সঙ্গীদের ধরে রাখি। সেতু শুভকে বলে, শুভ, আমাকে একটা কথা দাও, তুমি আর ফোন খারাপই করবে না। এখন থেকে ভালো হয়ে যাবা আর 5 ওয়াক্ত নামাজ পড়বা। শুভ বলল, ঠিক আছে, আমি কথা দিলাম, তাও তুমি সুস্থ হয়ে ওঠো। শুভ বলার অল্প একটু পরে সেতু মারা যায় অ্যাম্বুলেন্সের ভিতর। আর শুভ চিৎকার করে কেঁদে উঠে। মৃত্যুর খবর শুনে রিফাত আসেনি। আমরা শুভ ভাইকে সান্ত্বনা দিই, কিন্তু শুভ ভাইয়ের কান্না কিছুতেই থামছে না। সেতুর দাফন করা হলো। কবর পাড়েও শুভ ভাই কান্না করে। আমরা তাকে সান্ত্বনা দিই। পরে সে সান্ত্বনা হয়ে জিজ্ঞেস করে, হেলাল ওরা কই? আমরা বলি গোডাউনে আছে। শুভ ভাই বলে, এটাই সর্বশেষ খুন। পরে হেলালদের খুন করার জন্য গোডাউনে যায়। গিয়ে তাদের চেয়ারে বাঁধা অবস্থায় ছিল। শুভ ভাই ওদের সবারই শরীরে চাকু দিয়ে কাটে আর কাটার ভিতর লবণ দেয়। ওরা জবাই করা মুরগির মতো লাভ পাড়ে আর বলে, আমাদের এত কষ্ট দিচ্ছে কেন? সেতুকে মারার জন্য আরেকজন আমাদেরকে সুপারিশ দিয়েছে। তার নাম বল। হেলাল যে নামটা বলে তাতে আমরা শুভ ভাই তো আরো বেশি পরিমাণে শক্ত হই। লিমন খন্দকার আমাদের সুপারিশ দিয়েছিল। ওই শালা, তুই কি ওদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলতেছস কেন? বিশ্বাস না হলে এই শুনো রেকর্ডিংটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। মাথা হ্যাং হয়ে গেল। কি করব বুঝতে পারছিলাম না।
ডিপ্রেশনের কারণে হেলাল ও ওদের সঙ্গীদের গুলি করে মেরে ফেললাম। তারপর শুভ ভাই বন্দুকটা হাতে নিয়ে আমাদেরকে বলে, এই নে, তোরাই রাজত্ব করবি, আমি এসব কাজ করব না। ভালো থাকিস তোরা। এসব কথা বলতে বলতে শুভ ভাইয়ের চোখে পানি এসে পড়েছিল। আমরা সবাই বললাম, ভাই বাদ দিবা কেন? শুভ ভাই বলল, আমি সেতুকে কথা দিয়েছিলাম এসব বাদ দিব, তাই বাদ দিতেছি। ভালো থাকিস। আমাদের চোখেই পানি চলে এসেছিল। আমাদেরও অনেক কষ্ট হয়েছিল। পরে শুভ ভাই চলে যায় রিফাতদের বাড়িতে। এখন বলি লিমন খন্দকারকে। লিমন খন্দকার হলো রিফাতের বাবা। আপনাদের গল্পের মাঝে বলার প্রয়োজন হয়নি, তাই এখন বললাম। রিফাতের বাবার কথা শুনে আমি সরাসরি রিফাতের বাড়িতে চলে গেলাম। গিয়ে দরজায় বেল দিতেই আন্টি দরজা খুলে দিল। আমি সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে আসো বাবা। আমি ভিতরে যাওয়ার পর বললাম, আন্টি রিফাত কোথায়? ও তো এখানে থাকে না। তখন আঙ্কেল উপর থেকে নিচে নামতেছে। আমি উঠে সালাম দিলাম। আঙ্কেল সালাম ফিরালো। আমি আবার বললাম, রিফাত কোথায়? ও তো অন্য জায়গায় থাকে। আন্টি আপনি ভিতরে যান, আমি আঙ্কেলের সাথে কথা বলি। আন্টি চলে যাওয়ার পর আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল সে তো কী দোষ করেছিল যে আপনি সেতুকে মেরে ফেললেন? আঙ্কেল কিছু সময় চুপ থাকার পর আমি বললাম, আঙ্কেল আপনি জানেন আমার রাগ কীরকম, কিন্তু আমি শান্তভাবে বলতেছি, চুপ না থেকে আমাকে সব কিছু বলুন। রিফাত কই, বা রিফাতের কিছু হয়েছে কিনা আমাকে বলুন। দয়া করে চুপ করে না থেকে খুলে বলুন। আঙ্কেল দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলা শুরু করলো। আঙ্কেলের বলা কথাগুলো শুনে নিজেকেই নিজের কাছে ছোট মনে হলো। বাবা কিভাবে যে বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। রিফাত 1 মাস হলো মেন্টাল হাসপাতালে আছে। ও হাসপাতালে কেন? আমি ওকে ফোন দিলে কে কথা বলতো? আমি কথা বলতাম, তুমি জানো না জানো ও হাসপাতালে আছে। রিফাত মেন্টাল হাসপাতালে শুনে বুকের ভিতর কষ্টটা আরো দ্বিগুণ হয়ে গেল। রিফাত সেতুকে ছোট থেকে ভালোবাসতো, কিন্তু কোনোদিন বলার সাহস করেনি। হয়তো চেয়েছিল সেতু রিফাতের ভালোবাসা বুঝতে পারবে, কিন্তু সেতু সেটা বুঝতে পারে নাই। সেতু তোমাকে ভালোবেসে ফেলে। তুমি সেদিন রিফাতকে বলেছিলে সেতু প্রপোজ গ্রহণ করেছে। তখন থেকে রিফাতের চলাফেরা বদলে যায়। রিফাত প্রতিদিনই নেশা করে আসতো আর ঘরের দরজা আটকিয়ে বসে থাকতো। পরে আমি আর তোমার আন্টি অনেক জিজ্ঞাসা করার পর বলে ও সেতুকে বলে ভালোবাসে। ওরা বলেছিলাম চল ওদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যাই, তাও তুই নেশা করিস না। না বাবা, বিয়ের প্রস্তাব নিয়ে গেলে হয়তো সুখী হব না। সে তো আমার জানের বন্ধুকে ভালোবাসে। তাহলে শুভকে বলি। বাবা এটা ও কোনো মতে করে না। আমি শুভকে অনেক ভালোবাসি। শুভকে বললে শুভ মেনে নেবে, কিন্তু ও ভিতরে ভিতরে কষ্ট পাবে, যেটা আমি সহ্য করতে পারবো না। তাই বলে তুই তোর জীবন নষ্ট করবি? আমি এখনই শুভকে ডেকে বলছি। না বাবা না। আমি শুনে না শোনার ভান করে বাইরে এসে যখনই তোমার ওখানে ফোন দিব, তখনই কাচের বোতল ভাঙার শব্দ পাই। ঘরের ভিতর দেখি রিফাত মদের বোতল ওর মাথায় ভাঙতেছে। পরে আমি গিয়ে ওকে ধরে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হই। হাসপাতালের চিকিৎসায় ওর জ্ঞান ফিরে ঠিকই, ও কাউকে চিনতে পারে না। ও কিছুক্ষণ পর পর শুধু বলে শুভকে বল না, তাহলে শুভ কষ্ট পাবে। এটাই ওর মুখের কথা। ছেলের কষ্ট দেখে আমার অনেক রাগ ওঠে, আর আমি তোমাকে মেরে ফেলার সুপারিশ দেওয়ার লোক খুঁজতে থাকি, কিন্তু কেউ তোমাকে মারার সুপারিশ নেয় না, তাই সেতুকে মেরে ফেলি। আঙ্কেলের কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিফাত যতটুকু করলো অতটুকু ভাইও করবে না। আঙ্কেল রিফাত কোন জায়গায় আছে চলেন যাব। আমি আর আঙ্কেল যাই রিফাতের কাছে। গিয়ে দেখি রিফাত বলতেছে, শুভকে বল না, শুভ অনেক কষ্ট পাবে। আমি সরাসরি রিফাতকে জড়িয়ে ধরলাম আর কান্না করতে করতে বললাম, তুই একবার বলতি আমি সেতুকে পছন্দ করতি, তাহলে তোকে আমি হাসি মুখে সেতুকে তোর বুকে তুলে দিতাম। তুই বললে আমার কলিজাটাও তোকে দিয়ে দিতাম। তুমি ছাড়ো, ছাড়ো আমাকে। পরে আঙ্কেল আমাকে বুকে টেনে নেয় আর বলে বাস্তবতা মেনে নিতে হবে, চলো বাইরে যাই। ভেজা ভেজা চোখে বের হয়ে আসি। পরে আঙ্কেলকে বলি আমাকে মাফ করে দিবেন, আমার জন্যই রিফাতের এই অবস্থা। তোমার কি দোষ? এটা রিফাতের কপালে হয়তো লেখাই ছিল। ভালো থাকিস রবি, আর মনে হয় দেখা হবে না। এখন থেকে নতুন এক জীবন শুরু করব। ভালো থাকিস। পরে শুভ ওখান থেকে চলে আসে আমাদের কাছে আর বলে, এটা বলে শুভ চলে আসে। তারপর কাল রাতে দেখা হয়েছিল, তাও তো ভালো করেই কথা বলতেই পারলাম না। শুভ ভাই অনেক কষ্ট পেয়ে পেয়ে বড় হয়েছে। ছোট থেকে এতিম ছিল, তারপর বাবা মার মতো বন্ধু পেল, সেটাকেও হারাতে হলো। আর ভালোবাসার মানুষকেই তো পেল না। তোমাকে অনেক পছন্দ হয়েছে বলেই হয়তো তোমাকে বিয়ে করেছে। শুভকে যেন কষ্ট না দাও। শুভ ভাইকে যতটুকু ভালোবাসবে তার থেকে শুভ ভাই তোমাকে বেশি ভালোবাসবে। ভালো থেকো। অনেক কথাই বলা হলো তোমার সাথে।
এসব কথা শুনে সীমার মুখটা শুকিয়ে গেছে। সীমা তাও বলল, আচ্ছা ভাইয়া, আসবেন একদিন আমাদের বাড়িতে। ঠিকানা তো জানি না। সীমা ঠিকানা দিল, দিয়ে সরাসরি বাড়ির দিকে আসে। দেখে আমি বাড়িতে যাইনি, তাই আমার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক অপেক্ষার পর আমি বাসায় পৌঁছালাম। বাসার ভিতর গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দেখি সীমা সোফায় বসে আছে। আমি আগ বাড়িয়ে বললাম, মাদ্রাসায় উকিল এসে ডিভোর্স পেপার দিয়ে গেছে, আমার স্বাক্ষর দেওয়া আছে। তুমি এখন আমার বাড়িতে থেকে চলে যেতেই পারো। তবে একটা কথা বলি, ভালো থেকো, সুখে থেকো। আমি প্রাইভেট পড়াতে যাব, যাওয়ার সময় ঘরের চাবিটা দারোয়ানের কাছে দিয়ে যেও। আমারও অনেক কষ্ট হয়েছিল কাগজে সাইন করতে। আমি সীমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আমি ভালোবেসে কি করব? আল্লাহ মনে হয় সীমার সাথে আমার জুটি মিলাই নাই। সীমার চোখে পানি দেখলাম, কিন্তু সীমা কিছুই বলল না। পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম প্রাইভেট পড়াতে। প্রাইভেট শেষ হয় মাগরিবের সময়। শেষ হওয়ার পর বাড়িতে গেলাম না, গেলাম লাইব্রেরিতে গিয়ে কয়েকটা হাদিস শরীফ বই কিনলাম। কিনে হোটেলে হালকা নাস্তা করি। অনেক পথ, কিন্তু আমি অটো নিলাম না, হেঁটেই রওনা দিলাম। অনেক কষ্ট পাইতেছি। কিছুক্ষণ পর ঈশার নামাজ পড়ে রওনা দিছি। বাড়িতে যাওয়ার তাড়া নেই। সীমা থাকাকালীন ঈশার নামাজ বাড়ির পাশে মসজিদে পড়তাম। আর অনেক রাত করে, কোনোদিন দেরি করে বাড়িতে যাইনি। আজকেই প্রথম। রাত 10টা বেজে গেছে, তখন দেখি সীমার বাবা ফোন করেছে। আমি কলটা রিসিভ করে সালাম দিলাম। বাবা, তুমি কই আছো? তোমার বাড়িতে এসে বসে আছি, তুমি নেই। কোনো সমস্যা হয়েছে কি? আর 10 মিনিট লাগবো, আপনি বসেন, আমি আসতেছি। আমি বাড়িতে গেলাম, গিয়ে দেখি সীমা আর ওর বাবা গল্প করতেছে। আমাকে দেখে সীমা মুখটা নিচু করে ফেললো। আমি বাবাকে সালাম দিলাম আর বললাম, আপনি এখানে? তোমাদের মধ্যে যা কিছু হয়েছে সব কিছুই শুনেছি। আমার মেয়ে ভুল করেছে, আর ওর ভুলটা বুঝতে পারছে। আর আজকে নাকি ডিভোর্স পেপারে সাইন করেছো। আমার মেয়েকে ক্ষমা করে দাও বাবা, ও বুঝতে পারে নাই, তাই হয়তো ডিভোর্স চাইছে। কিন্তু আমাকে মাফ করে দিন, আমি পরে বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়েছে। ঠিক আছে, মাফ করে দিলাম। এরপর বাবা চলে গেল। থাকতে বলছে কিন্তু থাকলো না। আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুতে গেলাম। অবশ্য সীমা আগেই গিয়ে শুয়ে আছে। আমি যেয়ে দেখি বিছানায় একটা বালিশ, তাও আবার সেটাতে সীমা শুয়ে আছে। আমি বললাম, বালিশ একটা কেন? আমি মাথা রাখবো কিসে? এই যে নেন বালিশ, আর শুয়ে পড়েন, আমার কথা ভাবতে হবে না। আমি শুয়ে পড়লাম। অন্যদিকে ঘুরে তখন সীমা বলল, আমাকে ক্ষমা করেননি? করেছি। তাহলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লেন কেন? ওইদিকে ঘুরেন, আমি আপনার বুকে ঘুমাবো। তাহলে তুমিও শেষমেশ আমাকে মেনে নিলে? এই শোনো। বলো। এই চলো, আমরা একটা বাচ্চা নেই। বলো। ও আচ্ছা, তাই? সীমা কিছুটা লজ্জা পেল। আমি ধীরে ধীরে সীমার কাছে গিয়ে আমি আমার বংশধর বাড়ানোর কাজটা শুরু করি। আর এইভাবেই চলতে থাকে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই প্রেমের তাজমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।